হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আয়তঘন পার্ট 2 আরম্ভ করব। অধ্যায় 4-এর আয়তঘন পার্ট 2 আরম্ভ করব। কোষে দেখি 4। তো ক্লাসটি শুরু করার আগে বলবো, তোমরা বই, খাতা এবং পেন নিয়ে বসো, এবং যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 4, পেজ নম্বর 74। প্রথম অঙ্কটা পড়ো, কি বলেছে। বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘন আকার বস্তুর নাম লিখি। তা আমাদের চারপাশে পরিবেশে এরকম অনেকগুলো আছে। এর আগের দিন থিওরি পার্ট 1-এ থিওরি যখন পড়াই তখন উদাহরণ দেওয়া হয়েছিল। এটা তোমাদের হোমওয়ার্ক, আশেপাশে খুঁজে নিয়ে তোমরা লিখে নিবে। 1 নম্বর হচ্ছে হোমওয়ার্ক। চলে এসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে, পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাহলে এর আগের দিন পার্ট 1-এর থিওরিতে খুব ভালোভাবে বোঝানো হয়েছিল যে কোনগুলো তল হয়, কোনগুলো ধার হয়, আর কোনগুলো শীর্ষবিন্দু হয়। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা নিজে থেকে লিখে নিবে এটা, কারণ পার্ট 1-এ অলরেডি আলোচনা করা হয়েছে। যারা পার্ট 1 দেখোনি তাহলে পার্ট 1টা আগে দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখতে আরম্ভ করো। চলে এসে 3 নম্বরে। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সমকোণী চৌকোর আকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায় সেটা কিভাবে রাখা যায়, একটা ঘরের যদি আমরা নিচের কর্নার থেকে ছাদের বিপরীত দিকে, ছাদের বিপরীত কর্নারে যদি রাখা হয়, এরকম ভাবে যদি রাখা হয় তাহলে সেটা সবচেয়ে লম্বা হয়। অ্যাকচুয়ালি ওর কর্ণ বরাবর। আর কর্ণের ফর্মুলা আমরা জেনেছিলাম কত, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে কি বার করতে হবে, ঘরটির কর্ণের দৈর্ঘ্য বার করলে হয়ে যাবে। তাহলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান, তাহলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য সমান, ফর্মুলা কি পেয়েছিলাম, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য দেওয়া আছে কত, 5, 4, 3, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে 4 স্কোয়ার, উচ্চতা স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার মানে কত হয় 25, 4 স্কোয়ার মানে কত হয় 16, আর 3 স্কোয়ার মানে কত হয় 9। তো যোগ করে কত হয় 16 আর 9 যোগ করলে কত হয়, 16 9 25, আর 25 কত হয় 50। কিন্তু 50-এর কোনো বর্গমূল হয় না। যে সমস্ত সংখ্যাগুলো বর্গমূল হয় না, রুটের মধ্যে তারাই থাকে, তাহলে ওদেরকে আমরা চেষ্টা করব দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ, যাদের একজনের বর্গমূল হয় আর আরেকজনের বর্গমূল না হয়। তাহলে 50কে আমরা লিখতে পারি 2 × 25, কারণ 25-এর বর্গমূল হয় কিন্তু 2-এর বর্গমূল হয় না। তাহলে 25-এর বর্গমূল কত হয় 5, তাহলে 5 আমরা নিয়ে চলে আসলাম বাইরে। আর 2-এর যেহেতু বর্গমূল হয় না, 2 থেকে গেল। পাশে একক লিখতে হয়, প্রশ্নে যে এককটা দেওয়া আছে সেই এককটাই হবে। প্রশ্নে বলেছিল কি একক, মিটার, তার পাশে এখানে মিটারই হবে। তাহলে যেটা কর্ণের দৈর্ঘ্য পেলাম, তাহলে এত বড়ই মানে এই কর্ণের সমানই তাহলে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে। এবার লাস্ট লাইন ধরে ধরে লিখে নাও, তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার, 5√2 মিটার। তারপর নিচে ডট ডট মেরে দিলাম, তোমরা লিখে নিবো এটা। অতএব দিয়ে কোশ্চেনের লাস্ট পার্টটুকু বলতে কোনটুকু, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, 5√2 মিটার। আর এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবার বুঝতে পারা গেছে। চলেছে এবার নেক্সট কোশ্চেনে, এটা নোট করে নিও। নেক্সট কত নম্বর, 4 নম্বর। তাহলে 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বলছে একটি ঘনকের একটি তলে ক্ষেত্রফল বলেছে কত, 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে। ঘনকের আয়তনের ফর্মুলা আমরা কি জানি, এ কিউব মানে ওর ধারের কিউব। তাহলে ধার এখানে দেওয়া নাই,
তাহলে ধার যখন মনে রাখবে যে পরিমিতি অঙ্ক করার সময় যে জিনিসটা যখন দেওয়া থাকে না, তাহলে সেই জিনিসটাই আমাদেরকে ধরে নিতে হয়। আর এখানে একটা কার মান দেওয়া আছে একটি তলের ক্ষেত্র, তাহলে ঘনকের একটি তল মানে বর্গাকার তলকে বোঝায়। আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা পেয়েছিলাম কত, এ স্কোয়ার, মানে বাহু বাহু স্কোয়ার বা ধার স্কোয়ার। আর যখন দেওয়া থাকে না তখন কি বলেছিলাম, ধরে নিতে হয়। তোমরা ধরে নিবো যে এক ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কারণ ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়। কেন সমান হয়? কারণ ঘনকের এক একটা তল মানে কি বলেছিলাম, বড় ক্ষেত্র হয়। তার এখানে আমরা ধরে নিলাম যে ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমরা ধরে নিলাম যে ঘনকটির প্রতিটি বাহু লিখতে পারো বা ধার লিখতে পারো, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান কত, এ। এর পাশে এবার একক লিখতে হয়, এককটা কোশ্চেনে ইউজ করা হয়েছে মিটার, তাহলে এখানে মিটার হবে, এ মিটার। তারপরে যেটা আমি ধরলাম তাহলে ওটাকে আমরা কিসে কনভার্ট করব, যেটা মান দেওয়া আছে, কি মান দেওয়া আছে, একটি তলের ক্ষেত্রফল। তাহলে একটি তলের ক্ষেত্রফলে আমরা বার করব কার সাহায্যে, যেটা আমি ধরলাম ওটাকে ওটাকে কাজে লাগিয়ে যার মান দেওয়া আছে ওটাই আমরা ফর্মুলার সাহায্যে বার করব। আর ওই দুটোকেই ইকুয়াল করে দিলে আমরা কি পেয়ে যাব, এ এর মান পেয়ে যাব। আর এই প্রসেসটাই হচ্ছে কি পরিমিতি অঙ্ক করার ট্রিক। তাহলে পরিমিতি অঙ্ক করার জন্য বললাম যেটা মান দেওয়া থাকে সেই মানটাই আমরা বার করবো কার সাহায্যে, ফর্মুলার সাহায্যে। তো আছে একটি তলের ক্ষেত্রফল, বলে আমরা একটি তলের ক্ষেত্রফল বার করবো। তাহলে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, ঘনকটির একটি একটি তলের ক্ষেত্রফল, ঘনকটির একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার। আর ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে, যেন বর্গ, পাশে একক কি ছিল, মিটার, তাহলে মিটার। আর এটাই ইকুয়াল টু প্রশ্ন আমাকে বলে দিয়েছে একটি তলের ক্ষেত্রফল কত বলেছে, 64। তাহলে আমি ওটাই বললাম যেটা দেওয়া থাকে সেটাই ফর্মুলার সাহায্যে বার করতে হয়, ওটাকে ইকুয়াল করে দিতে হয়। তাহলে অতএব দিয়ে লিখতে পারো, প্রশ্ন অনুসারে লিখতে পারো, শর্ত অনুসারে লিখতে পারো, তুমি যাই লিখো সেটাই হবে। তোমরা অতএব দিয়ে লিখি, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার ইকুয়াল টু কত, 64। তাহলে বা এটাকে আমরা দুরকম প্রসেসে করতে পারি। এ ইকুয়াল টু আমরা লিখতে পারি, লিখতে পারি √64, বা আমরা দুটোকে বোথ সাইডে আমরা স্কোয়ার করেও নিয়ে আসতে পারি। তাহলে 64 মানে রাখা যায় 8 স্কোয়ার, বোথ সাইড আমি স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম। তাহলে অতএব এ ইকুয়াল টু কত পেলাম, 8। তাহলে এ এর মানটা পেয়ে গেলাম। প্রশ্নে চেয়েছিল মানে ঘনকটির আয়তন। আর ঘনকটির আয়তন আমরা ফর্মুলা পার্ট 1-এ যখন করেছিলাম থিওরি, তখনই বলা হয়েছিল ঘনকটির আয়তনের ফর্মুলা কি হয়, এ কিউব। তাহলে আমরা লিখতে পারি অতএব ঘনকটির আয়তন সমান সমান, অতএব ঘনকটির আয়তন সমান সমান, ঘনকটির আয়তন সমান সমান কত হবে, এ কিউব। এ কিউব মানে কত, 8-এর কিউব। 8-এর কিউব মানে কত হয়, 8-এর কিউব মানে কত, এর মানটা কত পেলাম, 8। 8-এর কিউব মানে কত হয়, 512। আর পাশে আয়তনের একক শুরু হয় ঘন দিয়ে, আর এককটা কি ছিল, মিটার, তাহলে ঘন মিটার। এটাই আমাদের ফাইনালি আনসার। তাহলে এখানে একটা কথা বলে রাখি, এখানে 8-এর কিউব সমান সমান 512, 8কে 3 বার গুণ করে পাওয়া যায় 512। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 গুণ করে পাওয়া যায় 512। তো এরকম ভাবে গুণ করতে আমাদের সময় লাগবে বলে আমরা এক কাজ করব, কি কাজ করব, যে 1 থেকে 11 অবধি সংখ্যাগুলোর কিউব গুলো আমরা মনে রেখে দেবো। তাহলে চলে এসো 1 থেকে 11 অবধি সংখ্যাগুলোর কিউব কত কত হয়, তাহলে এই পর্যন্ত নোট করে নিও ওটা। তাহলে 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কত হয়, যদি বলা হয় 1-এর কিউব কত, তাহলে 1-এর কিউব কত হয় 1। যদি বলা হয় 2-এর কিউব কত, তাহলে 2-এর কিউব হয় 8। 3-এর কিউব কত, 3-এর কিউব হয় কত, 27। তাহলে 4-এর কিউব কত, 4-এর কিউব হয় 64। 5-এর কিউব কত, তাহলে 5-এর কিউব হয় 125। 6-এর কিউব কত, 6-এর কিউব হয় 216।
সাতের কিউব কত? সাতের কিউব হয় 343। চারের কিউব কত? তাহলে চারের কিউব হয় সরি 8। আটের কিউব কত হয়? একটু আগে করলাম, আটের কিউব কত হয়? 512। নয়ের কিউব কত? নয়ের কিউব হয় 729। দশের কিউব কত? দশের কিউব হয় 1000। এগারোর কিউব কত? এগারোর কিউব হয় 1331। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 6 নম্বরটা আর 8 নম্বরটা, কারণ এই লেসনে এই দুটোই বেশি ইউজ হয়। 6-এর কিউব মানে হচ্ছে 216, 8-এর কিউব হয় 512। তো এইগুলো ভালো করে মনে রাখতে হবে, নোট করে নিও। চলে এসো নেক্সট অঙ্কতে। তাহলে 4 অব্দি হয়েছিল, 5 নম্বর কোশ্চিনটা পড়ে দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। খাল বলতে একটা পুকুর টুকুর এরকম টাইপের কে বোঝায়। তাহলে যদি মোট 240 মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত? আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে আমি একটু এক্সট্রা এক্সট্রা নলেজ সম্বন্ধে বলি। মানে পরিমিতির অঙ্ক করার সময় সবসময় মনে রাখবে যে কি কি একক ইউজ হয়। তো সাধারণত 3টা একক ইউজ হয়। কি কি একক ইউজ হয়? 3টা একক, একটা মিটার, আরেকটা ডেসিমিটার, আরেকটা হয় সেন্টিমিটার। তাহলে এই 3টি এককের মধ্যে সব থেকে বড় একক কোনটা? এটা বড়, এটা মানে সব থেকে বাম দিকে একটা বড় হয়, ডান দিকে যত যাবো তো সেটা ছোট হয়। তাহলে এটা হচ্ছে বড়, এর থেকে এ ছোট, এর থেকে এ ছোট। তাহলে এদের মধ্যে কি হয়? এদের মধ্যে রিলেশন আমাদের জানতে হয়। তাহলে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, ডান দিকে যদি যাই তাহলে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। আমি যদি এই ঘর থেকে যদি এই ঘরে আসি তাহলে কত দিয়ে গুণ? এক ঘর আসা মানে একটা 10 দিয়ে গুণ। আমি যদি এই ঘর থেকে আমি যদি এখান থেকে এখানে আসি তাহলে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? যত ঘর যাব তত 10 দিয়ে। তাহলে দুটো 10, 10 ইন্টু 10 কত হয়? তাহলে 100। তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। উল্টো ভাবে যদি আমি আসি, এখান থেকে যদি এখানে আসি, আমি যদি এবার বাম দিকে আসি তাহলে বাম দিকে আসতে গেলে কি করতে হবে? তাহলে বাম দিকে আসতে হলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ? যত ঘর আসবো তত 10 দিয়ে ভাগ। এক ঘর এলাম, একটা 10 দিয়ে ভাগ। যদি আমাকে বলে এখান থেকে তুমি এখানে এসো, তাহলে ভাগ। কত দিয়ে ভাগ? 2 ঘর মানে দুটো শূন্য মানে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ। আবার একই রকম ভাবে যদি এখান থেকে এখানে দিতে বলে তাহলে ডান দিকে যাচ্ছি মানে গুণ, তাহলে 10 দিয়ে গুণ। আবার এখান থেকে যদি এখানে আসতে বলে বাম দিকে আসছি মানে ভাগ। কত দিয়ে ভাগ? 10 দিয়ে ভাগ। তাহলে এটাকে মনে রাখার জন্য আমি একটা টিক বলে রাখি, সেটা হচ্ছে ডান দিকে যাচ্ছি মানে গুণ। তো এটাকে আমরা বলতে পারি গুণডা, আর বাম দিকে আসলে কি করতে হয়? ভাগ। সেই জন্য এটাকে আমরা মনে রাখবো ভাগ বা। ডা মানে ডান দিকে আর বা মানে বাম দিকে। তাহলে গুণ ডা ভাগ বা। কিন্তু মনে রাখো এখানে যদি আমাকে দশমিক সংখ্যা দিয়ে যদি আমাকে একক চেঞ্জ করতে বলে মিটার বা ডেসিমিটার থেকে, তাহলে মনে করো তোমাকে বলা হয়েছে 5.2 মিটার, এটা সমান সমান কত ডেসিমিটার হবে? আর যখন দশমিকের কোনো সংখ্যা থাকে শুধুমাত্র যত ঘর যাবো দশমিকটাকে অত ঘর সরাবো। যদি ডান দিকে যাই তাহলে ডান দিকে সরাবো, আর যদি বাম দিকে আসি তাহলে বাম দিকে সরাবো। তাহলে আমি যদি এখান থেকে মিটারে আসতে চাই, মিটারে আসলে তাহলে দশমিক এক ঘর চলে আসবে। তাহলে 2 এর পরে, তাহলে 2 এর পরে লেখা মানে দশমিক, তারপরে কোনো সংখ্যা থাকে না। তাহলে এটা হয়ে যাবে কত? 552 ডেসিমি। সেম টু সেম একই রকম ভাবে আমাকে যদি এবার বাম দিকে আসতে বলে, তাহলে বাম দিকে যদি আসতে বলে এখান থেকে আমি যদি এখান থেকে তো আর যাওয়া যাচ্ছে না, মনে করো এই 52 ডেসিমি থেকে 52 যদি সেমি দেয় আমাকে, মনে করো 52 সেমি দিয়েছে, তাহলে 52 সেমি এটাকে যদি আমরা ডেসিমিতে কনভার্ট করতে চাই তাহলে আমি 80 কোথায়? ডেসিমিকে যদি কনভার্ট করতে চাই তাহলে 80 কোথায়? 80 আমি বাম দিকে। হ্যাঁ, বাম দিকে কি বলেছিলাম? ভাগ বা। ভাগ বা মানে কত, কত দিয়ে ভাগ? 10 দিয়ে ভাগ। আর 10 দিয়ে ভাগ মানে নিচে যেটা শূন্য থাকে দশমিক বসে তত ঘর পর, দশমিক বসে ডান দিক থেকে তত ঘর পর, দশমিক এক ঘর পর, তাহলে কত আসবে? এটা 5.2 ডেসিমি। 5.2 ডেসিমি। তাহলে
এটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরিমিতির অঙ্ক 4 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, 16 নম্বর এবং 19 নম্বর এই কটা অধ্যায় হচ্ছে পরিমিতির অধ্যায়। পরিমিতি অধ্যায় সলভ করার জন্য আমাদের একক জানা খুব প্রয়োজন। এটা খুব আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, এটা নোট করে নিও। চলে এসে নেক্সট অঙ্কতে। তাহলে 5 নম্বর কোশ্চেনে কি বলছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা? খালটি কত লম্বা এটা বার করতে বলেছে। আর এখানে ঘনমিটার দেখে আমি বুঝতে পারছি ঘনমিটার মানে আকার একক হয়, আয়তন একক, তার ঘনমিটার আমাকে বোঝাচ্ছে, চওড়া মানে একক বোঝাচ্ছে, চওড়া মানে প্রস্থ। গভীর, গভীরটাকে এখানে আমরা উচ্চতা হিসাবেই আমরা ধরবো। তাহলে লম্বা লম্বা ইন্টু চওড়া ইন্টু গভীর গুণ করলে কি পাবো আমরা? আয়তন পাবো। আর একটি গর্তের যতটা আয়তন ততটাই ওখান থেকে মাটি উঠবে। তার মানে এখান থেকে আয়তন বার করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া নাই? লম্বা দেওয়া নাই। লম্বাটা আমরা ধরে নিব, যে ধরি খালটি কত মিটার লম্বা? এক্স মিটার লম্বা। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি খালটি, কারণ এটা দেওয়া ছিল না প্রশ্নে, যে ধরি খালটি এক্স মিটার লম্বা। ধরি খালটি এক্স মিটার লম্বা। আর খালটি চওড়া সম্বন্ধে বলা আছে কত? খালটি চওড়া বলেছে কত? খালটি চওড়া সমান প্রশ্নে দেওয়াই আছে, খালটি চওড়া কত বলেছে? চওড়া বলেছে তোমাকে 2 মিটার। তাহলে 2 মিটার। আরটা গভীর দেওয়া আছে, খালটি গভীর কত? খালটি গভীর বলেছে কত? খালটি গভীর বলেছে 8 ডেসিমিটার। তাহলে 8 ডেসিমিটার। কিন্তু আমাকে ডেসিমিটার রাখলে হবে না, একটু আগে আমি বললাম যে একক চেঞ্জ করতে হয়, কারণ একক যদি সেম এককে না হয় তাহলে অঙ্ক কখনো সলভ করা যায় না। তাহলে আমাকে ডেসিমিটার থেকে চেঞ্জ করে মিটারে করা যায়, বা মিটারটাকে চেঞ্জ করে ডেসিমিটার নিয়ে আসতে পারি। কিন্তু আমি দেখবো যে কিসে দেওয়া আছে, ঘনমিটার দেওয়া আছে, তার মানে আমাকে ডেসিমিটারটাকে চেঞ্জ করে আমাকে মিটারে আসতে হবে। তাহলে ডেসিমিটার থেকে মিটার আসে, আমি বাম দিকে আসছি, কত ঘর? 1 ঘর, তাহলে একটা 10 দিয়ে ভাগ, তাহলে এত মিটার। এটা হয়ে গেল। তাহলে এই তিনটাকে গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। কার আয়তন পাই? খালটির আয়তন। এখান থেকে আমরা খালটির আয়তন বের করতে পারবো। অতএব খালটির আয়তন সমান সমান, অতএব খালটির আয়তন সমান সমান কত বলতে পারি? তাহলে এটা কি বলেছিলাম? দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা গভীর। তাহলে এই তিনটাকে গুণ করলে পেয়ে যাবো। তাহলে এক্স ইন্টু কত হয়? এক্স ইন্টু 2 ইন্টু কত? 8/10। একক লিখতে হয় পাশে। একক আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে শুরু হয়, সেজন্য ঘন। আর এককটা ছিল এখানে কি? মিটার। তাহলে ঘন মিটার। তাহলে একটা খালের যতটা আয়তন হয়, মানে আয়তন মানে কতটা জায়গা ও নিয়ে আছে, মানে কতটা জায়গা ও দখল করেছে, কতটা জায়গা, কতটা স্থান জুড়ে ও আছে, তার মানে আয়তন যতটুকু আয়তন হবে তাহলে অতটুকুই মাটি ওখান থেকে উঠবে। তাহলে এখানে এর আয়তন পেয়েছিলাম এত ঘনমিটার, তাহলে এত ঘনমিটার এখানে মাটি উঠবে। আর মাটি কতটা উঠবে সেটা প্রশ্নে আমাকে বলে দিয়েছে, কত বলেছে? 240। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এটা ইকুয়াল টু কত বলতে পারি আমরা? 240 বলতে পারি। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব এক্স ইন্টু 2 ইন্টু কত হয়? 8/10 ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? 240। তাহলে এটাকে আমরা এখানে কাটাকাটি করবো, সমানের বাম দিকের সঙ্গে ডান দিক কাটাকাটি করা যায়। তো সমানের বাম দিকের সঙ্গে ডান দিক কিভাবে কাটবো? ওপরের সঙ্গে ওপরে কাটে, নিচের সঙ্গে নিচে কাটে, কিন্তু ক্রস কাটাকাটি হয় না, এই কোনাকুনি কাটাকাটি হয় না। তাহলে এখানে কাটবো, তাহলে 8 দিয়ে যদি কাটি হয় 3/8 কত হয়? 3/8 24। একটা শূন্য ছিল, শূন্য বসে গেল। আবার 2 এর সঙ্গে যদি আমরা 30 কাটি কত হয়? 15 দ্বিগুণ 30। এখানে যদি কোনাকুনি গুণ করা হয়, কোনাকুনি কি হয় না? কাটাকাটি যায় না, কোনাকুনি এই ক্রস কি হয়? ক্রস মাল্টিপ্লাই হয়, গুণ হয়, কিন্তু কাটাকাটি যায় না। কার? সমানের। তাহলে এখানে কত? 15 ইন্টু 10 করলে কত হয়? 150। আর এটাই আমাদের ফাইনালি কি উত্তর। তাহলে এখানে অতএব দিয়ে লাস্ট লাইনে আবার দেখে দেখে লিখে নিব, অতএব দিয়ে লাস্ট লাইন দিকে লিখে নেবো। লাস্ট লাইনে কি বলা হয়েছে? যে খালটি কত লম্বা। তাহলে অতএব খালটি 150 মিটার লম্বা।
তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। তাহলে এই পর্যন্ত নোট করে নিও। চলে এসো নেক্সট অঙ্কে, চলে এসো নেক্সট অঙ্কে। তাহলে 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা কি পেয়েছিলাম? 6a²। এ মানে হচ্ছে ধার, ধার দেওয়া নাই। তাহলে প্রথম কাজ, যখন দেওয়া থাকে না তখন ধরে নিতে হয়। তাহলে ধরে নিলাম যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধরে নিলাম যে ঘনকটির প্রতিটি দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য সমান সমান কত ধরলাম? এ। এ সেমি, পাশে একক যেটা ছিল সেটাই লিখতে হয়। কি ছিল? সেমি। তাহলে আমি এখানে সেমি লিখে দিলাম, এ সেমি। এবার প্রশ্নে আমাকে কি বলা হয়েছে? কার মান দেওয়া আছে? প্রশ্নে মান দেওয়া আছে কার? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার আমি এর আগে তোমাদের ঠিক বলা হলো, যেটা মান দেওয়া থাকে আমরা সেই মানটাই বার করি, যাকে ধরলাম ওর সাহায্যে ফর্মুলার আকারে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব কার সাহায্যে? ফর্মুলার সাহায্যে। আর ওই যে মানটা পাবো আর যে মানটা কোশ্চেনে দেওয়া আছে দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে আমি যেটা ধরেছিলাম সেটা আমরা পেয়ে যাবো, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। তাহলে কার মান এখানে দেওয়া আছে? ঘনকটির কার মান দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য। তো আমরা লিখতে পারি অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। এটা কার সাহায্যে বার করতে বললাম? ফর্মুলার সাহায্যে। আর আমরা ঘনকের কর্ণের ফর্মুলা পার্ট 1 বলা হয়েছিল। তাহলে কত পেয়েছিলাম? a√3। a√3 পাশে একক যেটা ছিল সেটা একক, এখানে বসবে সেমি, তাহলে সেমি লিখে দিলাম। আর এটা ইকুয়াল করতে বললাম কার সঙ্গে? যেটা কোশ্চেনে দেওয়া আছে তার সঙ্গে। তাহলে ইকুয়াল করে দিই। তাহলে অতএব a√3, অতএব a√3 সমান সমান কত বলতে পারি? a√3 সমান সমান বলতে পারি আমরা 4√3। তাহলে 4√3, তাহলে এটাকে আমরা কাটতে পারি সমানে বাম দিক থেকে ডান দিকে। তাহলে √3 এর সঙ্গে √3 দিয়ে কেটে দিতে আমরা a সমান কত পাচ্ছি? তাহলে a সমান পেয়ে গেলাম 4। আর প্রশ্নে কি চেয়েছিল আমার কাছে? প্রশ্নে চেয়েছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কত জানি? ফর্মুলা জানি 6a²। তাহলে 6a² সমান সমান কত বলতে পারি? 6a, এর মানটা কত পেলাম? 4। তাহলে 4²। আর 4² মানে কত হয়? 16। আর 16-র সঙ্গে 6 গুণ করলে কত হয়? 6 16 কত হয়? 96। 6 16 কত হয়? 96। একক ইউজ করতে হয় পাশে। ক্ষেত্রফল এককের সময় কি দিয়ে শুরু হয়? বর্গ দিয়ে শুরু হয়, সেই জন্য বর্গ লিখলাম। তারপরে এককটা কি ছিল? এখানে সেমি, বলে সেমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল? ফাইনালি উত্তর হয়ে গেল। এটাই আমাদের ফাইনালি উত্তর। তাহলে এই পর্যন্ত আশা করি সবার বুঝতে পারা গেছে। এটা নোট করে নিও। চলে এসো নেক্সট অঙ্কে। নেক্সট কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত বলেছে? 60 সেমি হলে ঘনকটির ঘনফল। আচ্ছা, ঘনকের ঘনফলের ফর্মুলা আমরা কি জানি? ঘনকের ঘনফলের ফর্মুলা আমরা জানি যে a³। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে ধার। প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে প্রথম কাজ কি বলেছিলাম? যদি দেওয়া না থাকে তাহলে প্রথমে ধরে নিতে হয়। তাহলে আমরা ধরলাম যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ। এরপরে এবার একক কিছু করতে হয়। একক কি আছে? সেমি। তাহলে একক আমাদের সেমি লিখে দিলাম পাশে, একক সেমি। প্রথমে লিখে নাও ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেমি। তারপরে কি বলেছিলাম? যেটা মান দেওয়া থাকে সেই মানটাই আমাদের বার করতে হয় ফর্মুলার সাহায্যে। কার মান দেওয়া হয়েছে? যে ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি। তো ঘনকের ধার কটা হয়? 12টা। তাহলে 12টা ধারকে যদি আমরা যোগ করি তাহলে 12a হবে। এ প্লাস এ যদি 12 বার যোগ করে কত হবে? বলে 12a হবে। তাহলে 12a সমান সমান হবে কার সঙ্গে সমান? 60-এর সঙ্গে সমান। তাহলে এখানে আবার ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত পাবো আমরা? এখান থেকে আমরা পেয়ে যাব অতএব ঘনকটির ধারগুলির, অতএব ঘনকটির ধারগুলির, অতএব ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি,
অতএব ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি সমান সমান কত বলতে পারি 12 a, পাশে একক, একক কি ছিল সেমি, তাহলে সেমি বসিয়ে দিলাম। আর এটাকে আমরা সমান বলতে পারি কার সঙ্গে 60-র সঙ্গে, অতএব আমরা লিখতে পারি 12a ইকুয়াল টু কত হয় 60। কাটাকাটি যদি করা হয় বোথ সাইড তাহলে 5 12 কত হয় 60, তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম কত 5, এর মানটা পেয়ে গেলাম 5। প্রশ্নে কি চাওয়া হয়েছিল, প্রশ্নে চাওয়া হয়েছিল ঘনকটির কি চেয়েছে, কত নম্বর কোশ্চেন 7 নম্বর। ঘনকটির ঘনফল, ঘনফল মানে কাকে বোঝায় আয়তনকে বোঝায়, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো ফাইনালি উত্তর। অতএব ঘনকটির ঘনফল, অতএব ঘনকটির ঘনফল। আর ঘনফলের ফর্মুলা আমি কি বললাম a কিউব, তাহলে a কিউব আর এর মানটা আমরা কত পেলাম 5, তাহলে 5 কিউব। আর 5 কিউব আমি একটু আগে তোমাদের কিউবের একটা চার্ট দেওয়া হলো, তালিকা দেওয়া হলো, সেখান থেকে আমরা 5 কিউব সমান কত লিখতে পারি 125। পাশে লিখতে হয় একক, এককটা কি ছিল ঘন দিয়ে শুরু হয়, ঘনফল একক ঘন দিয়ে শুরু হয়। আর এককটা কি ছিল এখানে সেমি, তাহলে সেমি এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল উত্তর কত 125 ঘন সেমি। তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। আশা করি এ পর্যন্ত সবার বুঝতে পারা গেছে, তাহলে এই পর্যন্ত সবাই নোট করে নিও। চলে এসো নেক্সট অঙ্কে। কত নম্বর 8 নম্বর কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তাহলে ঘনকটির আয়তন কত। আবার আয়তন চেয়েছে, আর আয়তনের ফর্মুলা আমি কি একটু আগে বললাম a কিউব, তাহলে a এখানে প্রশ্নে দেওয়া নাই, মানে ধার দেওয়া নাই। তা প্রথম কাজ আমরা ধার ধরে নিব, তা প্রথম কাজ ধরে নিলাম যে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেমি। তারপর কি বলছিলাম, যে মানটা দেওয়া থাকে সেই মানটা আমরা বার করি কার সাহায্যে, ফর্মুলার সাহায্যে। আর ওই যে মানটা দেওয়া আছে আর ফর্মুলার সঙ্গে যেটা পাবো সেটাকে আমরা ইকুয়াল করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এর মানটা পেয়ে যাব। এ হচ্ছে পরিমিতির অঙ্ক করার ট্রিক। তাহলে কার মান দেওয়া হয়েছে এখানে, ছয়টি তলের পৃষ্ঠ, ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ঘনকটির 6টি, আমরা বের করতে পারি এখান থেকে অতএব দিয়ে ঘনকটির 6টি পৃষ্ঠতলের কি দেওয়া আছে ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান কত বলতে পারি সমষ্টি। আচ্ছা একটা তল মানে কত হয় a স্কোয়ার, কারণ বড় ক্ষেত্রের তলকে বোঝাচ্ছে। আর 6টি তল মানে 6a স্কোয়ার, তাহলে 6টি তল মানে কত বলতে পারি আমরা 6a স্কোয়ার। ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয় বর্গ দিয়ে, বর্গ লিখে দিলাম। এককটা ছিল কি এখানে সেমি, তাহলে সেমি বসিয়ে দিলাম। আর এটা সমান সমান আমাকে বলে দিয়েছে কত, এটা সমান সমান আমাকে বলে দিয়েছে কত, এটা বলেছে আমাকে 216। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে অতএব 6a স্কোয়ার সমান সমান 216। 6 এর সঙ্গে 216 কেটে দাও, 6 এর সঙ্গে দেখা 3 6 18 পড়ে আছে 18 আর 3 21, 3 পাশে 6 মানে 36, 6 6 কত হয় 36। তাহলে বা এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল টু 36 মানে কার স্কোয়ার 6 এর স্কোয়ার। বোথ সাইড আমি স্কোয়ার তুলে দিলাম, তো অতএব a ইকুয়াল টু কত লিখতে পারি 6। এর মানটা যেহেতু আমরা পেয়ে গেলাম, প্রশ্নে কি চেয়েছিল কার মান ঘনকটির ঘনফল, তো ঘনকটির আয়তন, ঘনফল আয়তন সেম জিনিস, তো ঘনকটির আয়তন। অতএব আমরা লিখে দেবো ফাইনালি উত্তর। অতএব ঘনকটির আয়তন সমান আয়তনের ফর্মুলা আমরা কি জানি a কিউব। আর a এর মানটা আমরা কত পেলাম এখানে 6, তাহলে 6 এর কিউব কত হয়, একটু আগে কিউবের তোমাদের চার্টগুলো লেখা হয়েছিল, কত হয় 216। ঘন আয়তন একক কি দিয়ে শুরু হয় ঘন দিয়ে শুরু হয়, ঘন লিখে দিলাম। এককটা কি ইউজ করা হয়েছে এখানে সেমি, বলে আমি লিখে দিলাম এত সেমি। আর এটাই আমাদের কি হয়ে গেল ফাইনালি উত্তর, এটাই আমাদের হয়ে গেল ফাইনালি উত্তর। এ পর্যন্ত আশা করি সবার বুঝতে পারা গেছে, নোট করে নিও। তো চলে এসো নেক্সট অঙ্কে। তারপরে কত নম্বর কোশ্চেন 9 নম্বর কোশ্চেন।
তো 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পণ্ডিত করা হলে তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে 432টাকে যদি সমান সমান দুটি ঘনকে পরিণত করি, 432টা কি বলেছে? একটি সমকোণী চৌপল মানে আয়ত ঘনকে বোঝাচ্ছে। তাহলে সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে কত? 432। তাকে যদি সমান সমান দুটো পার্টে ভাগ করা হয় কত করে হবে? 432/2 তখন কত হয়? 216। একটা হয় 216, তাহলে 8টা হয় 216। তাহলে প্রতিটি ঘনকে তাহলে আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে প্রতিটি ঘনকে, দুটি ঘনকে যেহেতু পরিণত করা হচ্ছে সেই জন্য প্রতিটি ঘনকের আয়তন আমরা পেয়ে যাবো। এখানে আমরা প্রতিটি ঘনকের আয়তন পেয়ে যাবো 2 দিয়ে ভাগ করে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন সমান সমান তাহলে লিখতে পারি আমরা প্রতিটি ঘনকের আয়তন সমান সমান কাকে কাকে ভাগ করে নিয়ে আসবো? 432 ছিল, ওটাকে সমান দুভাগে ভাগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 432কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 216। আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে। তাহলে ঘন এককটা কি ইউজ করেছে এখানে? এককটা ইউজ করা হয়েছে সেমি, তাহলে এখানে বসে হবে সেমি। তাহলে ঘন সেমি। তো আমরা কি পেলাম? প্রতিটি ঘনকের আয়তন পেয়ে গেলাম। এবার প্রতিটি ঘনকের আয়তন আমরা ফর্মুলা কি জানি? এ কিউব। এ মানে হচ্ছে ধারের কিউব। এ এখানে দেওয়া আছে কি? এ এখানে দেওয়া নাই। তাহলে যখন দেওয়া থাকে না তখন কি করতে হয়? সেটাকে আমরা ধরে নিতে হয়। আমরা ধরে নিবো ধরি প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের প্রতিটি মানে এখানে দুটো ঘনক আছে, তার দুটো ঘনকের দুটো ঘনকের যেহেতু আয়তন সমান, তাহলে দুটো ঘনকের কি হবে? ধারগুলোও সমান হবে। তাহলে প্রতিটি ঘনকের আমি ধরে নিলাম যে প্রতিটি ঘনকের প্রতিটি ঘনকের প্রতিটি প্রতিটি ঘনকে লিখতে পারো বা প্রত্যেক ঘনকে লিখতে পারো, একই ব্যাপার। প্রতিটি মানে প্রত্যেককে বোঝাচ্ছে। লাস্ট লাইনে কি বলেছিল? প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য। প্রত্যেক ধারে দেখো, প্রত্যেক ধার প্রতিটি ধার একই কথা। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান সমান কত লিখলাম? এ। একক কি ইউজ করা হয়েছে এখানে? সেমি, বলে আমি সেমি লিখে দিলাম। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ সেমি হয় তাহলে প্রতিটি ঘনকের তাহলে আমরা আয়তন পেয়ে যাবো, কারণ এখানে আমরা আয়তনেরই মান জানি। তাহলে আয়তন পেয়ে যাবো। তাহলে আয়তন সমান কত বলতে পারি আমরা? আয়তন ফর্মুলা জানি এ। আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে শুরু হয়, ঘন লিখলাম। এককটা কি ইউজ করা হয়েছে এখানে? সেমি, তাহলে ঘন সেমি। আর এটা সমান সমান আমরা বলতে পারি কার সঙ্গে সমান? 216 সঙ্গে সমান। তাহলে অতএব আমরা লিখে দিই এ কিউব সমান সমান 216। তাহলে বা এ কিউব সমান সমান 216টা কার কিউব হয়? এর আগে এই পার্টে বলা হয়েছিল কিছুক্ষণ আগে কার কিউব হয়? 6-এর কিউব হয়। তাহলে 6-এর কিউব, বোথ সাইড আমি কিউব কিউব তুলে দিলাম। তাহলে এ সমান কত পেলাম? 6। তাহলে এটাই আমাদের কি হচ্ছে? ফাইনালি উত্তর। লাস্ট লাইন ধরে ধরে লিখে দিলে হবে। কোনখান থেকে লিখতে হবে? যে অতএব প্রতিটি ঘনকের, অতএব দিয়ে শুরু করতে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা লিখে নিবা। অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? 6। কত? 6 সেমি। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল? ফাইনালি উত্তর। আশা করি সবার এ পর্যন্ত বুঝতে পারা গেছে। তাই এ পর্যন্ত নোট করে নিও। চলে এসে নেক্সট অঙ্কে। তা নেক্সট অঙ্কে কি বলা হয়েছে? 10 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল এর অনুপাত কি হবে? তাহলে একটা ঘনক ছিল, তার যেটা বাহু ছিল তার বাহুটাকে 50% কমানো হয়েছে, তারপরে ওটা নতুন ঘনকে পরিণত হয়ে গেল। মানে মূল ঘনক মানে আগে যে ঘনকটা ছিল ওর আয়তন, আর যে নতুন ঘনকটা পেলাম ওই ঘনকের আয়তন, যে দুটোর অনুপাত যদি বার করা হয় তাহলে অনুপাতটা কত হবে? এটাই আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে যেটা মূল ঘনক ছিল সেই মূল ঘনক যেটা
তার প্রতিটি বাহুকে আমি মনে করলাম কত হবে এ, কিন্তু আমরা এ ধরবো না। কেন ধরবো না দেখো, এবার এ ধরে করলে আমার যতটা কোশ্চিনটা করতে আমার যতটা ইজি হবে, আমি যদি এ না ধরে যদি অন্য কিছু ধরি, অন্য কিছু কি ধরবো দেখো এদিকে, তার জন্য আমি একটা জিনিস এক্সট্রা জিনিস বোঝাচ্ছি। তাহলে 50% কথাটার মানে কি? 50% কথাটার মানে হচ্ছে 50/100। যদি এটাকে কাটাকাটি করি কত হবে? 50 একে 50, 50 দ্বিগুণ 100 সমান সমান 1/2। 50%টা যদি আমরা ফ্র্যাকশনে নেছি, ভগ্নাংশে নেছি, তাহলে কত আসছে? 1/2। আর মনে রাখো যখনই ভগ্নাংশ আমরা কনভার্ট করতে পারবো, নিচে যে সংখ্যাটা থাকে তাহলে সেই সংখ্যার গুণিতক। তো গুণিতক মানে আমরা বলেছিলাম এ ধরবো, কিন্তু এ না ধরে কত ধরবো? এখানে যে সংখ্যাটা আছে ওর পাশে শুধু এ বসিয়ে দেবো। নিচে কত পেয়েছি? 2, তাহলে 2a। তাহলে আমরা এ না ধরে যদি 2a ধরে ধরে অঙ্কটা যদি করি, তাহলে অঙ্কটা করতে আমাদের খুব ইজি হবে এবং ক্যালকুলেশনটা খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা এ না ধরে কি ধরতে বললাম? 2a ধরতে বললাম। তাহলে কত হবে এখানে? তাহলে আমরা 2a ধরবো কার? মূল ঘনকের, যেটা যে ঘনকটা প্রথমে ছিল। তাহলে মূল ঘনকের আমি ধরে নিচ্ছি প্রতিটি ধারের দৈর্ঘ্য। ধার বলা যায়, বাহু বলা যায়। তো আমরা ধরে নিলাম যে ধরি মূল ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান কত হবে? 2a। 2a একক কিছু এখানে ইউজ করা নাই বলে এককে লিখতে হয়, সেমি, মিটার, ডেসিমি কিছুই নাই, তখন কিছু না থাকলে একক লিখতে হয়, 2a একক। এবার নতুন যে ঘনকটা হবে, মানে যে ঘনকটা পরিবর্তিত হচ্ছে, তাহলে সেই ঘনকের বাহুটা কত হবে? প্রতিটি ধারে ধরে কত? নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান কত লিখতে পারি? দৈর্ঘ্য ছিল কত আগে? 2a। তাহলে 2 এর মূল ঘনকের যে ধার ছিল, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত বলছে? প্রতিটি বাহুকে কত? 50% কমানো হয়েছে। তাহলে 50% কমানো হয়েছে, তাহলে এত এর 50% কমানো হয়েছে। তার মানে কমানো হয়েছে মানে কিরকম? আগে যদি 100 থাকে, তাহলে 100 থেকে কত কমানো হয়েছে? 50 কমানো হয়েছে। তো 100 থেকে যদি 50 কমানো হয়, তাহলে 50ই পড়ে থাকবে। তারপরে থাকছে কত? 50। যদি কাটাকাটি করা হয়, তাহলে 50 একে 50 আর 50 দ্বিগুণ কত হয়? 100। 2 এর সঙ্গে 2 কেটে দিলাম, তো কত পাচ্ছি? a একক। প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাই ওটাই আমরা লিখবো, যেটা চেয়েছি ওটাই। তো অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের কার অনুপাত? ঘনফলের অনুপাত। তাহলে ঘনফলের অনুপাত সমান সমান কত বলতে পারি? মূল ঘনকের মানে বাহু, তার বাহু কত হচ্ছে? 2a। তার কিউব। অনুপাত চেয়েছে বলে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। পরিবর্তিত ঘনকের বাহু কত? ধার মানেই বাহু কত? a। তাহলে a কিউব। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এই কিউবটা এর মাথাতেও আসবে, এর মাথাতেও আসবে। 2 এর মাথায় আসে মানে 2 এর কিউব মানে কত হয়? 8। আর এর কিউব মানে কত হয়? a কিউব ইস 2। আর এখানে পাশে ছিল a কিউব আমরা বসিয়ে দিলাম। বোথ সাইড a কিউব কেটে দিচ্ছি, তারপরে থাকছে এখানে 1। তাহলে উত্তর কত পাচ্ছি আমরা? ফাইনালি 8:1। 8:1। তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। আশা করি প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে পারা গেছে। এই পর্যন্ত নোট করে নিয়ে চলে এসো নেক্সট অঙ্কে। তাহলে 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি সমকোণী চৌপল আকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলেছে 3:2:1 এবং উহার আয়তন বলেছে কত? 384 ঘন সেমি। তাহলে আয়তনের মান দেওয়া আছে, মানে আমাকে আয়তনই বার করতে হবে।
কার সাহায্যে? ফর্মুলার সাহায্যে। আর আয়তন আমরা ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত যেহেতু হচ্ছে 3:2:1, তাহলে অনুপাতটাকে এক্স দিয়ে এ দিয়ে মানে যে কোনো একটা চলরাশি দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাই? দৈর্ঘ্যগুলো পেয়ে যাবো। তাহলে 3 এর সঙ্গে যদি এক্স গুণ করি হবে 3x, 2 এর সঙ্গে যদি এক্স গুণ করা হবে 2x, একের সঙ্গে যদি এক্স গুণ করা হবে 1x, তো হয় না শুধু এক্স, 1 × x মানে এক্স। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম 3x, 2x, x একক কি ছিল এখানে? সেমি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কার? এটা কার? বাক্সটির। ধরে নিচ্ছি ধরি বাক্সটির, ধরি বাক্সটির দৈর্ঘ্য সমান সমান, আমরা ধরলাম ধরি বাক্সটির দৈর্ঘ্য সমান সমান কত? 3x। একক কি ছিল এখানে? সেমি, বলে সেমি লিখে দিলাম। তাহলে প্রস্থ সমান সমান পেয়ে যাব শুধুমাত্র অনুপাতের সঙ্গে এক্স গুলো গুণ করে, 3 এর সঙ্গে এক্স গুণ করে 3x, 2 এর সঙ্গে যদি এক্স গুণ করে তাহলে 2x। আর উচ্চতা বলা হয়েছে কত? 1। 3:2:1 ছিল, তাহলে 1 × x মানে কত হয়? x হয়। পাশে হয়ে গেল সেমি। আর এখানে দেওয়া আছে কার মান? দেওয়া আছে বাক্সটির আয়তন সম্বন্ধে বলেছি, সেখানে যেটা মান দেওয়া থাকে ফর্মুলার সাহায্যে আমরা সেটাই বার করি। তাহলে বাক্সটির আয়তন পেয়ে যাবো। তাহলে বাক্সটির আয়তন, অতএব বাক্সটির আয়তন সমান সমান, বাক্সটির আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 3x ইন্টু 2x ইন্টু এক্স। যদি গুণ করা হয় 3×2=6, আর এখানে কিছু নেই মানে 1 আছে, 3×6 একে 6, তাহলে 6x কবার গুণ? একবার, দুইবার, তিনবার, তিনবার গুণ মানে x এর মাথায় 3, কিউব হয়ে গেল 6x কিউব। একক আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে শুরু হয়, ঘন লিখে দিলাম। এককটা কি ছিল এখানে? সেমি, তাহলে এত ঘন সেমি। আর এটা সমান সমান আমাকে প্রশ্নে বলে দিয়েছে কত? বলেছে এটা সমান সমান প্রশ্নে আমাকে বলে দেওয়া হচ্ছে কত? 384। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে, অতএব 6x কিউব সমান সমান কত লিখতে পারি? 384। এটাকে 6 দিয়ে কেটে দাও, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? 6 × 6 = 36, 36 আর 2 হয় 38, তাহলে 2 এর পাশে 4 মানে 24, তাহলে 4 × 6 কত হয়? 24। তাহলে বা এক্স কিউব সমান সমান, বা এক্স কিউব সমান সমান আমি কত বলতে পারি? 64টা হয় কার কিউব? 4-এর কিউব, তাহলে 64 হয় 4-এর কিউব। ওর সাইডে আমি কিউব কিউব তুলে দিলাম, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 4। এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 4। কিন্তু আমাকে প্রশ্নে এক্স এর মান বার করতে বলেনি, বলেছিল কার মান বার করতে। প্রশ্নে আমাকে বলা হয়েছে তুমি বার করো কার মান? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাক্সটির সমগ্র তল, বাক্সটা কিরকম আকারের? সমকোণী চৌকোল আকার বা আয়তঘন। আর আয়তঘনের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা পেয়েছিলাম 2 × AB + BC + CA। তাহলে এ মানে কোনটা? এ মানে দৈর্ঘ্য। বি মানে কোনটা? এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত? সি। এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি, এটাকে যদি আমরা সি মনে করি, তাহলে যে দুজন দুজনকে গুণ করবো, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করবো। তাহলে এ বি, বি থেকে আবার শুরু বি সি, সি থেকে আবার শুরু সি থেকে আবার প্রথমে আসবো এ। তাহলে কি পাবো? বাক্সটির আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা লিখছি এবার অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, ফর্মুলা কি বললাম? ক্ষেত্রফল, ওখানে জায়গা হবে না, আমি নিচে লিখছি। তাহলে 2 × কত বললাম? 2 × হয় এ বি, এ বি মানে এটা ইন্টু এটা, তাহলে 3x ইন্টু কত? 2x প্লাস আবার এখান থেকে শুরু, তাহলে 2x ইন্টু এক্স প্লাস সি এ, তার মানে এটা ইন্টু এটা, তাহলে এক্স ইন্টু কত? 3x সমান সমান 2 থাকছেই বাইরে, ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হয়, ব্র্যাকেটের কাজ। 3 দ্বিগুণ কত হয়? 6। এক্স এর সঙ্গে এক্স গুণ কত হয়? এক্স স্কোয়ার প্লাস 2 1 2, তাহলে 2 এক্স এর সঙ্গে এক্স গুণ কত হয়? এক্স স্কোয়ার প্লাস 3 1 3, কিছু না মানে 1 আছে এখানে, তাহলে 3 1 3, এক্স এর সঙ্গে গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার সমান সমান, এটাকে আমরা কত লিখতে পারি? 2 ইন্টু যোগ করলে কত হয়? 6 2 8 3 11, তাহলে 11x স্কোয়ার, তাহলে 11x স্কোয়ার। তাহলে 11 সঙ্গে 2 গুণ করলে কত হয়? তাহলে 22x স্কোয়ার। পাশে লিখতে হয় একক, পাশে যদি আমরা একক লিখি তাহলে এককটা কত পাবো? একক শুরু হয় ক্ষেত্রফল, একক শুরু হয় কি দিয়ে? বর্গ দিয়ে।
একক কি ছিল এখানে সেমি, লিখে দিলাম আমরা বর্গ সেমি। কিন্তু এক্স এর মান আমাদের বার করে আছে 4, তাহলে এখানে শুধু এক্স এর মানটা নিচে বসিয়ে দিলেই হয়ে যাবে, এক্স এর মানটা শুধু নিচে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে উপরে গুলো মুছে দিচ্ছি, এই পর্যন্ত হয়ে গেছে লেখা সবার। তারপরে সময়ের নিচে সমান দিয়ে উপরে আসছি, এরপর থেকে সময়ের নিচে সমান দিয়ে উপরে আসছি, তাহলে সময়ের নিচে সমান দিয়ে কত 22 ইন্টু, তাহলে 22 ইন্টু কত এক্স, এক্স এর মানটা কত 4, তাহলে 4 স্কোয়ার সমান সমান 22 ইন্টু 16, যদি গুণ করা হয় কত হবে, গুণ করা হয় তাহলে 16 দ্বিগুণ 32, 32 এর 2 হাতে আসে কত 3, আবার 16 দ্বিগুণে 32, 16 দ্বিগুণে 32 আর হাতে ছিল কত 3, 32 আর 3 কত হয় 352। এককটা কি ছিল এখানে বর্গ সেমি, বলে বর্গ সেমি আমি বসিয়ে দিলাম। আর এটাই আমাদের ফাইনালি কি হয়ে গেল উত্তর, এটাই আমাদের হয়ে গেল ফাইনালি উত্তর। আশা করি সবার এই পর্যন্ত বুঝতে পারা গেছে। এই পর্যন্ত সবাই নোট করে নিয়ে চলেছে নেক্সট অঙ্কে। চলে আসুন নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কত বলেছে 12 নম্বর। তাহলে 12 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটি ওজন বলছে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটি ওজন বলছে 3.75 কিগ্রা। তো দশমিকের পরে যেটা থাকে 3.75 কিগ্রা মানে 3 কিগ্রা 75 গ্রাম, মানে দশমিকের পরে যেটা থাকে সেটাকে আমরা গ্রাম হিসেবে ধরি, আর দশমিকের আগে যেটা থাকে সেটাকে আমরা কিগ্রা হিসেবে ধরছি, যেহেতু পাশে বড় ইউনিটে লেখা আছে কিগ্রা। আচ্ছা এবার বলা হয়েছে বাক্সটার কি চেয়েছে এবার, 1 ঘন ডেসিমি চায়ের ওজন। তাহলে ঘন ডেসিমি কথাটা মানে বুঝে গেলাম, এক্ষেত্রে আমাকে কি আয়তন বার করতে হবে। তাহলে আয়তন বার করতে গেলে এখানে 1 ঘন ডেসিমি চায়ের ওজন চেয়েছে, তাহলে আমাকে চায়ের ওজনটা জানতে হবে, কার 1 ঘন ডেসিমি। তাহলে বাক্সটার মধ্যে আমাকে বাক্সটার আয়তন বার করতে বলে কাজ হবে না, কারণ ঘন ডেসিমি দেখে বুঝতে পারলাম আমাকে কি আমাকে বার করতে হবে, আয়তন বার করতে হবে। ক্লিয়ার? তাহলে চাটা আছে কোথায়, বাক্সটির ভিতরে আছে। তাহলে বাক্সটির ভিতরে আমার যেহেতু চাটা আছে, তাহলে শুধুমাত্র এখানে বাক্সের আয়তন দেওয়া আছে, আবার চা ভর্তি বাক্সটির কি দেওয়া আছে এখানে, সরি কি বলেছে, ওজন দেওয়া আছে এখানে। চা ভর্তি বাক্সটির ওজন বলেছে, আবার খালি খালি বাক্সটির ওজন বলেছে। চা ভর্তি বাক্সটির ওজন থেকে আমি যদি শুধু বাক্সটির ওজন বাদ দিই তাহলে শুধু চায়ের ওজন পেয়ে যাবো, তাহলে শুধু চায়ের ওজন আমরা পেয়ে যাবো। তাহলে লিখতে পারি এখানে শুধু চায়ের ওজন, তাহলে শুধু চা এর ওজন সমান সমান কত হবে, চা ভর্তি অবস্থা, তাহলে চা ভর্তি অবস্থা মানে কত 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে 52 কিগ্রা, কি বলেছিলাম দশমিক দিব এখানে, দশমিকের পরেরটাই গ্রাম হবে, তাহলে 52 কিগ্রা কত বলেছে 350 গ্রাম, লিখে দিলাম গ্রাম। এখান থেকে বাদ দিব, এখান থেকে বাদ দিতে হবে, কত বাদ দিতে হবে, শুধু চায়ের ওজন বার করছি, মানে চা ভর্তি বাক্সটি থেকে শুধু বাক্সের ওজনটা বাদ। তাহলে বাক্সের ওজন কত ছিল, শুধু বাক্সের ওজন বলছে 3.75, তাহলে 3.75 যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে তোমার এখানে আসবে কত 48.00 আসবে। তাহলে 00 লেখা তো দশমিক পর যদি 00 আসে শেষে, তাহলে সেই জিরোর কোনো মূল্য থাকে না। তাহলে 48.6 এত কিগ্রা আমি লিখতে পারি। তাহলে এতটা এখানে চা আছে, তাহলে এতটা চা আছে কোথায়, বাক্সটির ভিতরে। তাহলে দেখি এই এতটা চা বাক্সটার ভিতরে কতটা জায়গা নিয়ে আছে, মানে ওর আয়তন কত। বাক্সটির আয়তন বার করার ফর্মুলা আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে বাক্সটার এবার আয়তন বার করি আমরা, তাহলে বাক্সটির আয়তন সমান সমান, তাহলে বাক্সটির আয়তন সমান সমান, তাহলে বাক্সটির আয়তন সমান কি বললাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য বলে দিয়েছে কত
7.5, প্রস্থ 6, উচ্চতা কত 5.4, তাহলে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, পাশে কি হবে আয়তনের একক কিন্তু শুরু হয় ঘন দিয়ে, একক ছিল কি এখানে ডেসিমি, তাহলে ডেসিমি আমি লিখে দিলাম, তাহলে এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। এখানে আমরা গুণ করবো না, এটাকে আমরা এরকম ভাবে রেখে দেবো, গুণ করতে গেলে আমরা ফেঁসে যাব, গুণ করতে গেলে আমরা ফেঁসে যাব। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এত ঘন ডেসিমি, তাহলে এখানে চা আছে বাক্সটার ভিতরে, তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন হবে কতটা, এতটা, তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন আমরা ইজিলি বার করতে পারবো। তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন কত 38.6 কিগ্রা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, তাহলে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি, ঘন ডেসিমি কার ওজন, চায়ের ওজন। তাহলে ঘন ডেসিমি চা এর ওজন সমান সমান কত বলতে পারি 48.6 কিগ্রা। পাশে আমি কেজি লিখে দিলাম, কেজি মানে হচ্ছে কিগ্রা, কিন্তু তোমরা বাংলায় লিখবে, কিগ্রায় লিখো, ঠিক আছে। তাহলে চেয়েছে 1 ঘন ডেসিমি, তাহলে 1 ঘন ডেসিমি চায়ের, চায়ের ওজন সমান সমান কত পাবো, 1 দিয়ে নিয়ে গেলে এটা নিচে নেমে যাবে, 1 দিয়ে মানে কম, কম নিয়ে গেলে কম মানে ভাগ, তাহলে কত 48.6 বাই এটা কত 7.5, 7.5 ইন্টু 6 ইন্টু কত 5.4 ইন্টু কত 5.4, তাহলে সমান নিচে সমান দিয়ে এক কাজ করি, এখান থেকে দশমিক গুলো আউট করে দিচ্ছি, দশমিক তুলে দিচ্ছি। তা দশমিক তোলা হয় কত হবে 486, দশমিক তুলে দিই এখানে, তাহলে 75 ইন্টু কত 6 ইন্টু কত 54, তাহলে উপরে দশমিক তোলার জন্য নিচে গুণ করতে হয়, নিচে দশমিক তোলার জন্য উপরে গুণ করতে হয়। তাহলে উপরে দশমিক যদি তুলি, দশমিকের জন্য, দশমিকের জন্য কত 1, দশমিকের জন্য দশমিক পরে যটা সংখ্যা ওটা ওটা শূন্য হয়, নিচের জন্য উপরে গুণ করতে হয়, এটার জন্য উপরে দিয়ে উপরে গুণ করি কত, দশমিকের জন্য 1, দশমিক পরে ক ঘর একটা শূন্য, মানে 1 ঘর মানে একটা শূন্য। আবার এটার, এটার জন্য উপরে গুণ, নিচের জন্য উপরে গুণ করতে হয়, তো দশমিকের জন্য 1, দশমিক পরে ক ঘর 1 ঘর মানে একটা শূন্য, উপর নিচে এবার কাটাকাটি করবো, উপরে 10, একটা 10 কেটে দিলাম। আবার যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি যাবে, কত দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটি তাহলে 5 দ্বিগুণ 10, আর এখানে কাটলে কত হয় 5 15 কত হয় 75। এটা যদি আমরা 15 দিয়ে কাটতে চাই, 15 দিয়ে পুরোপুরি কাটবে না, এখানে কাটছে, এখানে 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে কত হবে 6 6 9 54। যদি এটাকে 9 দিয়ে কাটি, তাহলে এক কাজ করি 9 দিয়ে পরে কাটছি, আমি আগে এটাকে 6 দিয়ে কাটি, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে, 6 দিয়ে কাটা হয় 6 8 48 আর 6 1 6। এবার আমরা 9 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটলে কত হয় 6 9 54 আর 9 9 কত হয় 81, 9 9 81। তাহলে 2 এর সঙ্গে 6 কাটবে, 2 এর সঙ্গে যদি 6 কাটি তাহলে 2 1 2 আর 3 দ্বিগুণ 6, 3 এর সঙ্গে আবার 9 কাটবে, 3 এর সঙ্গে যদি 9 কাটি তাহলে 3 3 কত হয় 9, 3 এর সঙ্গে আবার 5 15 কাটবে, তাহলে 3 1 3 আর 3 5 15, তাহলে লাস্ট পর্যন্ত কত পেলাম 1/5। তাহলে 1/5 পাশে কি কি, পাশে হচ্ছে কিগ্রা, কিগ্রা, কিন্তু 1/5 কিগ্রা আমি লিখতে পারবো না, কেন, কারণ এটা অলরেডি 1 থেকে ছোট হয়ে গেল। আমি কিভাবে চিনবো 1 থেকে ছোট, উপরের সংখ্যাটা যদি 1 থেকে ছোট হয় বা নিচের থেকে ছোট হয়, তা সেটাকে বলা হয় 1 থেকে ছোট। উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার থেকে বড় হয়ে যায়, সেটা বলা হয় 1 চেয়ে বড়। এটা যেহেতু 1 থেকে ছোট মানে বুঝে গেলাম 1 কিগ্রার চেয়ে ছোট, আর কিগ্রার চেয়ে ছোট মানে আমরা কিসে কিসে কনভার্ট করি, সেটাকে আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে গ্রামে আসতে হবে আমাকে। তাহলে 1 থেকে ছোট যেহেতু হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা গ্রামে নিয়ে আসবো। তাহলে 1 কিগ্রা মানে কত গ্রাম 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম। এটাকে আমরা কাটাকাটি দিয়ে করি, তাহলে 5 দ্বিগুণ 10 আর কটা শূন্য, দুটো শূন্য, বলে 200 হয়ে গেল। তাহলে 200, এটা কি ছিল কিগ্রা, তাহলে কিগ্রা আর হবে না, কি হবে এটা, এটা হয়ে যাবে গ্রাম, তাহলে এত গ্রাম। তাহলে ফাইনালি আমাদের এটাই উত্তর। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন চেয়েছিল 200, পেয়ে গেলাম 200। 1 ঘন ডেসিমি চায়ের ওজন আমরা পেয়ে গেলাম 200, পাশে তাহলে কি লিখতে পারি গ্রাম। এটাই আমাদের ফাইনালি কি হয়ে গেল উত্তর। তাহলে এই পার্টটা আজকে এই পর্যন্তই রাখবো, পরের পরের পার্ট 3 এর পরের দিন শুরু করব। ক্লাসটি করে কেমন লাগলো সেটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, ক্লাসটি করে যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট পার্টের জন্য ওয়েট করো।
তো আজকে এ পর্যন্তই থাক।